ওয়েলকাম স্টুডেন্ট। আজ আমরা আরেকটা আলোকীয় ঘটনা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে প্রতিসরণ, প্রতিফলন, প্রতিসরণ এবং শোষণ। এই তিনটে যে কন্ডিশনে ঘটে থাকে সেটাকে নিয়ে প্রথমেই আলোচনা করেছিলাম, তবু আমি আরেকবার মনে করে দিতে চাই। যদি কোনো আলোকরশ্মি কোনো একটা সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে, মনে করা যাক এই যে লাইনটা দেওয়া রয়েছে এই লাইন, এর উপরের অংশটা একটা সমসত্ব স্বচ্ছ মাধ্যম এর অংশ, এবং নিচের অংশটা একটা আলাদা সমসত্ব স্বচ্ছ মাধ্যমের একটা অংশ। প্রথম মাধ্যমের মধ্য দিয়ে আলোকরশ্মি আসার সময় যদি দ্বিতীয় মাধ্যমের বিভেদ তলে আপতিত হয়ে থাকে, তাহলে এই জায়গাতে অর্থাৎ এই আপাতন বিন্দুতে তিনটে ঘটনা ঘটে থাকে। একটা হচ্ছে প্রতিফলন, যেটা নিয়ে আমরা অলরেডি আগে জেনে নিয়ে ফেলেছি, যে আলোকরশ্মিটা পুনরায় ব্যাক করে প্রথম মাধ্যমে ফিরে আসে, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, এবং এই ঘটনাটাকে বলা হয় প্রতিফলন। কিছু আলোকরশ্মি এখানে শোষিত হয়ে থাকে, সে ঘটনাটাকে বলা হয় শোষণ। আজকে যেটা নিয়ে জানবো সেটা হচ্ছে যে অংশটা দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে থাকে। প্রতিসরণের ডিটেল আলোচনা করা হবে এই ভিডিওটাতে। ভিডিও শুরু করার আগে তোমরা ক্লাস 10-এর যে কোনো বই পাশে খুলে রাখো, খাতা কলম রাখো, যে যে অংশগুলো তোমাদের মনে হবে যে লিখে রাখার প্রয়োজন আছে, সেই অংশগুলো আমি পড়িয়ে যাওয়ার সাথে সাথে সেগুলোকে তুলে নেবে। বেশ, চলো শুরু করা যাক। প্রতিফলন কাকে বলে সেটাকে নিশ্চয়ই আর বলে দিতে হবে না। এটা বললাম যে আলোকরশ্মি কোনো একটা মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে যদি অপর কোনো মাধ্যমের বিভেদ তলে আপতিত হয়ে থাকে, তাহলে সেই বিভেদ তলের যে বিন্দুতে আপতিত হচ্ছে, অর্থাৎ এই আপাতন বিন্দু থেকে আলোকরশ্মিটা ডেভিয়েট করে, দিক পরিবর্তন করে। অর্থাৎ এর আসা উচিত ছিল এই পথটা বরাবর, কিন্তু এই পথে আসবে না। সে করবে কি, বলে এই পথ বা এই পথ অবলম্বন করবে। এখন কোন পথটা অবলম্বন করবে, আচ্ছা, এখানে আমি অভিলম্বর ব্যাপারটাকে আগেই বলেছি যে আপাতন বিন্দুতে দুই মাধ্যমে বিভেদ তল, অর্থাৎ এ বির উপর যে লম্বটা টানা হলো সেটা হচ্ছে অভিলম্ব। এটা একটা নাম দিয়ে দিচ্ছি ইওএফ। ইওএফ হলো আমার অভিলম্ব, এম ও হলো আপতিত রশ্মি, ও হলো আপাতন বিন্দু। এখন এই পথে আসার বদলে সে এই পথ অথবা এই পথ অবলম্বন করবে, দুটোর মধ্যে যে কোনো একটা পথ অবলম্বন করবে। ডিপেন্ড করছে দ্বিতীয় মাধ্যমটা প্রথম মাধ্যমের থেকে ঘনতর না লঘুতর। দ্বিতীয় মাধ্যম যদি হয় আমার ঘন, তখন সে এই পথে চলে আসবে। অর্থাৎ এটাকে যদি আমি আপাতন কোণ বলি, এটাকে যদি আমি প্রতিসরণ কোণ বলি, প্রতিফলনের মতনই ব্যাপারটা, যে প্রতিসৃত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ করে সেটা হচ্ছে আমার প্রতিসরণ কোণ। এই ব্যাপারটাকে নিয়ে ডিটেলে আলোচনা করা হবে। এন বলে দিই এটাকে। এটা হচ্ছে প্রতিসৃত রশ্মি, সংজ্ঞা পরে প্রতিসৃত রশ্মিরও যে পথে আলো রশ্মি প্রতিসৃত রশ্মি বেরিয়ে যায় সে পথটাকে বলা হয়, বা সেই রশ্মিটাকে বলা হয় প্রতিসৃত রশ্মি। এটা হচ্ছে প্রতিসৃত রশ্মি এবং অভিলম্বের মধ্যবর্তী কোণ, এটাকে বলা হয় প্রতিসরণ কোণ। সংজ্ঞা পরে কিন্তু আপাতন কোণ আর বলতে হচ্ছে না, পুরোপুরি প্রতিফলনের মতনই আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ করে থাকে সেটা হচ্ছে আপাতন কোণ। আমি যে কারণে এই আলোচনাটা শুরু করলাম, যে ঘন মাধ্যমে যদি এসে আপতিত প্রতিষ্ঠিত হয়, লঘু থেকে ঘন, লঘু মাধ্যম থেকে যদি ঘন মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, সেক্ষেত্রে দেখেই বুঝতে পারছো যে আপাতন কোণের মানটা বড় থাকে, অর্থাৎ রশ্মিটা অভিলম্বের কাছে চলে আসে। অ্যাকচুয়ালি বেগটা কমে যায় বলে সে আর অভিলম্ব থেকে দূরে চলে যেতে পারে না, কাছে চলে আসে। কেন বেগটা কমে যায় সেটা এই ভিডিওতেই আলোচনা করা হবে, মন দিয়ে দেখে যাও, এটা নিয়ে ডিটেল আলোচনা করা হবে। প্রথমে জাস্ট জানিয়ে রাখছি কি ব্যাপারটা ঘটে। যদি প্রথম মাধ্যম অপেক্ষা দ্বিতীয় মাধ্যমটা লঘু হয়, অর্থাৎ যদি একটা ঘন মাধ্যম থেকে আমার নিচে যেটা হয় সেটা যদি লঘু মাধ্যম হয়ে যায়, প্রতিসরণটা ঘটে, তাহলে লঘু মাধ্যমে যাওয়া মাত্রই তার বেগটা বেড়ে যাবে এবং সে অভিলম্ব থেকে দূরে সরে যাবে। বেগ বেড়ে যাওয়া মানে অবশ্যই দূরে সরে চলে যাবে, এবং এক্ষেত্রে এইটা হয়ে যাবে আমার প্রতিসরণ কোণ, এটা তখন হবে আমার প্রতিসৃত রশ্মি। সেক্ষেত্রে কিন্তু আপাতন কোণের মানটা আমার
কমে যাবে প্রতিসরণ কোণ অপেক্ষা। এই দুটো ব্যাপারকে একটু খেয়াল রাখবে, কারণ এই দুটোর উপর কিন্তু শর্ট কোশ্চেন আসে। এক্ষেত্রে একটা চ্যুতিকোণের ব্যাপার থেকে যাচ্ছে, তার যাওয়ার কথা ছিল এই পথে, গেল এই পথ অথবা এই পথে, অর্থাৎ যদি লঘু থেকে ঘন মাধ্যমে চলে আসে, যদি এই পথটা অবলম্বন করে, তখন তার চ্যুতিকোণ অর্থাৎ কতটুকু বিচ্যুতি হলো প্রাথমিক পথ থেকে, এই যে কোণের মানটা, এই কোণের মানটা বের করতে পারে। ছবিটা দেখে বুঝতে পারছো যে এই পথ রশ্মিটাকে এদিকে বাড়িয়ে দেওয়া হয়েছে, আর এটা তো অভিলম্বেরই অংশ, তাহলে এই যে আপাতন কোণের মান সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই কোণটা। ভালো করে খেয়াল করবে, এই কোণটা, পুরো কোণটা, এখান থেকে এই পুরো কোণটা অ্যাকচুয়ালি আই, তার মধ্যে এটা হচ্ছে আমার আর, তাহলে বাকি পুরো রইল এইটা কত, আই মাইনাস আর। যেটা বড় সেটা থেকে ছোটটা বাদ গেল। যদি ঘন থেকে লঘুতে আসে, সেক্ষেত্রে এই পথে আসছিল না, এসে সে গেল এই পথে, মানে বিচ্যুতিকোণ তার কোণটা এইটা, এটা বিচ্যুতিকোণ। এই কোণের মানটা যদি আমি বার করতে চাই, তাহলে আমাকে প্রথমে বের করে দেখতে হবে যে এই পুরো কোণটা কত। পুরো কোণটা তো আমি জানি, এক্ষেত্রে পুরো কোণটা হচ্ছে আমার প্রতিসরণ কোণ, মানে আর। তার মধ্যে এই যে কোণটা, এই কোণটা আমার অলরেডি বের করা রয়েছে, সেটা হচ্ছে আই। বড় কোণ বিযুক্ত ছোট কোণটা, মানে এইটা। এক্ষেত্রে দেখো বড়টা অর্থাৎ আর থেকে আই বাদ গেল, এক্ষেত্রেও দেখো বড়টা অর্থাৎ আই থেকে আর বাদ গেল। মনে রাখা সাধারণ নিয়ম তোমরা মানে রাখতে পারো যে ডেল সমান সর্বদা বড় কোণ বিযুক্ত ছোট কোণ। কোন ক্ষেত্রে কোনটা বড়, কোন ক্ষেত্রে কোনটা ছোট, সেটাকে নিয়ে পাট করে আলাদাভাবে আমি আলোচনা আবার করব, সমস্যার কিছু নেই। সেইখানেও যদি না বুঝতে পারো, পরে আমাকে কমেন্ট বক্সে জানিও, তখন দরকার হলে আমি সেই অংশটাকে নিয়ে আলাদাভাবে একটু আলোচনা করে দেবো। বেশ, চ্যুতিকোণ যখন জানানোই হলো, তো চ্যুতিকোণের সর্বোচ্চ সর্বনিম্ন মান নিয়ে বেশ কয়েক বছর মাধ্যমিক এবং বিভিন্ন টেস্ট থেকে একটা প্রশ্ন আসছে যে চ্যুতিকোণের মান সর্বোচ্চ কখন হবে, সর্বনিম্ন কখন হবে। সর্বোচ্চ হওয়ার আগে তোমরা সর্বনিম্নের ব্যাপারটা জানো। সর্বনিম্ন মানে যখন কোনো বিচ্যুতি হবে না। যদি একটা আলোকরশ্মি এই অভিলম্ব বরাবরই আপতিত হয়, সরাসরি লম্বভাবে আপতিত হয়, সেক্ষেত্রে তার মধ্যে কোনো এরকম আনত বা অবস্থাটা নেই, সে সরাসরি আসবে, সরাসরি ঢুকে যাবে। মানে আপাতন কোণ কত তার, এটা রশ্মিটা একবারে এখানে এসে গেছে, মানে শূন্য আপাতন কোণ, সেক্ষেত্রে আই সমান শূন্য। এবং প্রতিসরণের সূত্র যখন তোমরা জেনে যাবে, যে সেক্ষেত্রে দেখতে পাবে যে দ্বিতীয় মাধ্যমটা ঘন হলো কি লঘু হলো, দ্যাটস নট ম্যাটার, ওটা কিন্তু সরাসরি ঢুকে যাবে, একেবারে এসে লম্বভাবেই ঢুকে যাবে, সেক্ষেত্রে প্রতিসরণ কোনো শূন্য হবে। তার মানে সেক্ষেত্রে ডেল সমান 0 হতে বাধ্য, তুমি এই কন্ডিশন ধরো বা এই কন্ডিশন ধরো, মানে এটা সর্বনিম্ন, এটা হচ্ছে মিনিমাম চ্যুতিকোণ হয়ে গেল। তার মানে সর্বনিম্ন চ্যুতিকোণ কখন হতে পারে, যখন সেটা লম্ব আপাতন ঘটবে। তাহলে সর্বোচ্চর ব্যাপারটা ম্যাথামেটিক্যালি এস্টাবলিশ আমি পরে করে দেবো, তোমরা এখান থেকেই সেটাকে একটু মানে বের করে নাও মাথা থেকে, যে যদি আপাতন কোণ 0 হলে সর্বনিম্ন হয়, তাহলে আপাতন কোণ 90 ডিগ্রি হলে সেটা সর্বোচ্চ দেখাবে। আপাতন কোণ 90 ডিগ্রি হলে কেন সর্বোচ্চ দেখাবে সেটা ম্যাথামেটিক্যালি আমি পরে এস্টাবলিশ করে দেবো। আপাতন কোণের সর্বনিম্ন মানের জন্যে চ্যুতিকোণটা সর্বনিম্ন হলো, তাহলে আপাতন কোণের সর্বোচ্চ মান যত হবে চ্যুতিকোণ তখন সর্বোচ্চ দেখাবে। আপাতন কোণের সর্বনিম্ন মান 0 ডিগ্রি। লম্বাপতন, এটাও প্রশ্ন করে যে লম্বাপতন ক্ষেত্রে আপাতন কোণের মান কত হয়, প্রতিসরণ কোণের মান কত হয়। আপাতন কোণ লম্ব হলে, আপাতন কোণ 0 ডিগ্রি হলে অর্থাৎ লম্বাপতন হলে চ্যুতিকোণ সর্বনিম্ন হবে, আপাতন কোণ সর্বোচ্চ হলে 90 ডিগ্রি হলে চ্যুতিকোণের মানটা সর্বোচ্চ। এটা বিভিন্ন টেস্ট পেপার বা মাধ্যমিক টেস্টেও তোমরা বিভিন্ন জায়গায় কিন্তু এটা পেয়ে যাবে। এরপর চলে আসি সরাসরি প্রতিসরণের সূত্রে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন।
প্রতিসরণের সূত্র বলতে গেলে আমি এই ঘন লঘু দুটো কন্ডিশন নয়, আমি একটা কন্ডিশন নিয়ে জাস্ট আলোচনা করব। মনে করি প্রথম কন্ডিশনটাকে নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসছে, অর্থাৎ ওপরের মাধ্যমটা, প্রথম মাধ্যমটা আমার হচ্ছে লঘু মাধ্যম, দ্বিতীয় মাধ্যমটা আমার হচ্ছে ঘন মাধ্যম। ঘন মাধ্যমে ঢোকা মাত্রই তার বেগ হচ্ছে কমে যাবে, বেগ কমে যাওয়া মানে সে অভিলম্বের গা ঘেঁষে চলে আসবে। এটা হচ্ছে আমার আপতন কোণ, এটা হচ্ছে আমার প্রতিসরণ কোণ। প্রথম যে সূত্রটা প্রতিসরণের ক্ষেত্রে বলে যে আপতিত রশ্মি, অর্থাৎ এটা যেটা আমি বলছি এম এবং ও আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি অর্থাৎ ও এন, এবং দুই মাধ্যমের বিভেদরে প্রমুখিত অভিলম্ব অর্থাৎ যেটাকে আমি বলছি ই ও এফ, সর্বদা একই সমতলে থাকবে। একই সমতলে থাকবে মানে এটা যেটা আমি খাতার উপরে রেখেছি, কখনো তুমি দেখতে পাবে না যে প্রতিসৃত রশ্মিটা খাতা থেকে উঠে আমার কলমের মতন হয়ে উঠে চলে এলো, কিংবা আমার কলমের মতো ভিতর দিয়ে ঢুকে চলে গেল, এরকম ঘটনাটা তুমি দেখতে পাবে না। একটা প্লেনে থাকবে, সেই প্লেন থেকে কেউ কিন্তু কখনোই বেরিয়ে আসবে না। দ্বিতীয়, এটা হলো প্রথমটা। দ্বিতীয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটাকে অনেক সময় স্নেলের সূত্রও বলে থাকে। প্রতিফলনের ক্ষেত্রে আমরা যেমন দেখেছি ডিরেক্টলি আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি সমান হয়ে গেল। এক্ষেত্রে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি কিছু কিন্তু সমান হবে না, কিন্তু সমান কি থাকবে? যদি তুমি এই মাধ্যমটাকে ফিক্সড রাখো, প্রথম মাধ্যমটা কাঁচ না জল না ঘষা কাঁচ নাকি অন্য কোনো মিডিয়াম, সেটাকে তুমি আনচেঞ্জ রাখলে। দ্বিতীয় মাধ্যমটাও তুমি আনচেঞ্জ রাখলে, পরিবর্তন করলে না। যে রঙের আলো নিয়ে তুমি এক্সপেরিমেন্টটা করছো সেটাও তুমি আনচেঞ্জ রাখলে। সেক্ষেত্রে একটা ঘটনা ঘটবে, আপাতন কোণ তুমি যদি পরিবর্তনও করো, প্রতিসরণ কোণটাও কিন্তু পরিবর্তন হবে, সেটা ঘটনা। কিন্তু আপাতন কোণের যদি তুমি সাইন অনুপাত নাও, প্রতিসরণ কোণের যদি সাইন অনুপাত নাও, এই যে সাইন কোণানুপাত ব্যাপারটা কি একটু ম্যাথামেটিক্সে তোমরা দেখে নেবে, যদিও এই অংশটুকুকে নিয়ে তত একটা ডিটেলে কিন্তু তোমাদের এই 10th লেভেলে আলোচনা করা আছে বলে মনে নেই, মনে হচ্ছে না আমার। পারলে স্যারদের কাছ থেকে এই ব্যাপারটা নিয়ে একটু ডিটেল একটু জেনে নেবে, সাইনের ব্যাপারটা কি। আপাতন কোণের সাইন অনুপাত, প্রতিসরণ কোণের সাইন অনুপাত তুমি নিয়ে নাও, এই ভ্যালুটা কিন্তু ফিক্সড থাকবে, এটা কিন্তু চেঞ্জ করবে না। কখন? দুটি নির্দিষ্ট মাধ্যমের জন্য, একটি নির্দিষ্ট বর্ণের আলোর জন্য। তুমি যদি মাধ্যমের কোয়াকে চেঞ্জ করে দাও, কালার চেঞ্জ করে দাও আলোর, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এই সাইন আই বাই সাইন আই আর কিন্তু চেঞ্জ করে যাবে। যতক্ষণ পর্যন্ত দুটো মাধ্যম ফিক্সড, রংটা ফিক্সড, তুমি আয়ের মান চেঞ্জ করো, কমি বাড়ি বাড়ি যাও, আরটাও বাড়বে, কিন্তু এই অনুপাতটা ফিক্সড থাকবে। এই যে অনুপাতটা যেটা আমরা সাইন আই এবং সাইন আরকে অনুপাত করে পেলাম, এটাকে বলা হয় প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এটাকে প্রকাশ করা হয় এইভাবে, মিউ অফ 2 উইথ রেসপেক্ট টু 1। এটা অ্যাকচুয়ালি বলা হয় প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। প্রকাশ করার জন্য যার প্রতিসরাঙ্ক তাকে প্রথমে লিখবে, যার সাপেক্ষে তাকে পিছনে দেবে। প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। আপেক্ষিক প্রতিসরাঙ্কের পরে আমরা পরম প্রতিসরাঙ্ক নিয়ে একটা ব্যাপার জানব। যখন আমরা প্রথম মাধ্যমটাকে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম করে দেবো, তখন সেটা কিন্তু আর আপেক্ষিক বলে রাখা হবে। আপেক্ষিক কারণ দুটো মাধ্যমের মধ্যে অনুপাত, যে কারণে এটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলে ডাকা হয়। এবং প্রথম মাধ্যমটাকে যদি আমরা একেবারে শূন্য মাধ্যম বলে দিই, তখন সেটা আমরা কিন্তু আপেক্ষিক নয়, সেটাকে আমরা বলবো পরম প্রতিসরাঙ্ক। এবং পরম প্রতিসরাঙ্ক বের করার জন্য
বুঝতেই পারছো যে এই যে সেটআপটা, এই সেটআপটাকে চেঞ্জ করে শুধুমাত্র প্রথম এই যে মাধ্যমটা তাকে নিচেতে রেখে ওপরের মাধ্যমটাকে বায়ু করে, বায়ু বা শূন্য মাধ্যম, আমরা অবশ্য শূন্য মাধ্যম তৈরি করতে পারি না বলে বায়ু মাধ্যমটাকে শূন্য মাধ্যম বলে দিই। এই যে প্রথম মিডিয়ামটা যেটা এখানে ছিল, সেটা কাঁচ হতে পারে, বায়ু জল হতে পারে, বা অন্য কোনো মাধ্যম হতে পারে, সেই মাধ্যমটা এখানে আমরা প্লেসড করে দেবো এবং আমরা পুরোপুরি একটা প্রতিসরণ ঘটাবো। সেক্ষেত্রে সাইন আই বাই সাইন আর বের করবো, করে যেটা পাবো সেটা হচ্ছে এই যে প্রথম মাধ্যমটা, বিশেষ প্রথম মাধ্যমটা এখানে ইউজ করা হয়েছে এই এক্সপেরিমেন্টটাতে, তার পরম প্রতিসরাঙ্ক হয়ে যাবে। তাকে পিওরলি আমরা প্রকাশ করবো এই চিহ্নটা দ্বারা, সেটা শুধুমাত্র মিউ অফ 1, প্রথম মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক হল। মিউ অফ 2 উইথ রেসপেক্ট টু 1, সেটা হচ্ছে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের পরম আপেক্ষিক প্রতিসরাঙ্ক। কিন্তু শুধুমাত্র মিউ 1 মানে বুঝতে হবে যে এই এক্সপেরিমেন্টে যে প্রথম মাধ্যমটা ইউজ করা হয়েছে, যে টাইপের মাধ্যমটা ইউজ করা হয়েছে, তার পরম প্রতিসরাঙ্ক। এর ভ্যালু একের থেকে বেশি কম যা খুশি হতে পারে, এর ভ্যালু কিন্তু সব সময় একের থেকে বেশি থাকবে। একইভাবে যদি আমরা দ্বিতীয় মাধ্যমটাকে এখানে প্লেস করি, যে পরম প্রতিসরাঙ্ক পাবো সেটাকে আমরা বলবো ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, তার ভ্যালুও একইভাবে সব সময় একের থেকে বেশি থাকবে। পরম প্রতিসরাঙ্কের সাথে আপেক্ষিক প্রতিসরাঙ্ক এটা একটা সাধারণ পার্থক্য। কিন্তু মাঝে মধ্যে পরীক্ষাতেও দেওয়া হয় যে পরম প্রতিসরাঙ্কের মান কখনো কি একের থেকে কম বা বেশি কি হবে আর কি। পরম প্রতিসরাঙ্কের মান সবসময় একের থেকে বেশি হবে। কেন হবে সেটা আমরা ওই যখন বেগের সম্পর্কগুলোতে এসে যাব তখনই আমরা কিন্তু এটা দেখতে পাবো। পরম প্রতিসরাঙ্ক এবং আপেক্ষিক প্রতিসরাঙ্ক সম্পর্কে আমরা জানলাম। এরপর যে বিষয়টা নিয়ে আমরা জানবো সেটা হচ্ছে কোনো মাধ্যমে আলোর বেগ ওই মাধ্যমের প্রতিসরাঙ্কের সাথে কিভাবে সম্পর্কিত। এখন আমরা আপেক্ষিক এবং পরম দুই প্রকার প্রতিসরাঙ্কের কথা এখানে কিন্তু বলছি। যেহেতু কোনো একটা মাধ্যমের একটা প্রপার্টিকে ডিফাইন করে প্রতিসরাঙ্ক, কোনো একটা মাধ্যমে এবং কোনো একটা বিশেষ আলোর ক্ষেত্রে সেই প্রপার্টিটা হচ্ছে প্রতিসরাঙ্ক। আলো যখন রং চেঞ্জ করবে সেই বৈশিষ্ট্যটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, মানে প্রতিসরাঙ্কটা চেঞ্জ করে যাবে। এখন কোনো মাধ্যমে আলোর বেগ তার প্রতিসরাঙ্কের সাথে যেভাবে সম্পর্কিত হয় সেটা আমরা আলোর তরঙ্গ ধর্ম থেকে, কোনো মাধ্যমে কোনো আলোর তরঙ্গ ধর্ম থেকে আমরা একটা প্রমাণ করতে পারি যে যদি কোনো মাধ্যমে, দুটো মাধ্যম মনে করলাম, এটা হচ্ছে এম মাধ্যম আর এটা হচ্ছে এন মাধ্যম। এই মাধ্যমে আলোর বেগ হচ্ছে আমার ভি অফ এম, এই মাধ্যমে আলোর বেগ হচ্ছে আমার ভি অফ এন। এই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ অফ এম, এই মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ অফ এন। তাহলে দুই মাধ্যমে আপেক্ষিক প্রতিসরাঙ্ক কত? প্রথম মাধ্যম যদি এটাকে আমি প্রথম মাধ্যম বলি, এটাকে যদি দ্বিতীয় মাধ্যম বলি, তাহলে সেটা হচ্ছে মিউ অফ এন উইথ রেসপেক্ট টু এম। এই যে মানটা, এই মানটা হচ্ছে যার সাপেক্ষে, অর্থাৎ এম মাধ্যম ডিভাইডেড বাই ভি অফ এন, যার সাপেক্ষে প্রতিসরাঙ্ক ক্যালকুলেশন হচ্ছে, সেই মাধ্যমে আলোর বেগ কত তাকে ভাগ করে দিতে হবে যার প্রতিসরাঙ্ক বার করা হচ্ছে। এখানে প্রতিসরাঙ্ক কার? এন মাধ্যমে, এম এর সাপেক্ষে, তাহলে ভিএম কে ভাগ করলাম আমরা ভিএন দিয়ে। এই যে প্রমাণটা, এই প্রমাণটা কিন্তু আলোর তরঙ্গ ধর্ম দ্বারা ব্যাখ্যা করা যায়। এখন এই ব্যাখ্যাটা ক্লাস 10th লেভেলে করার কোনো জায়গা নেই বলে আমি সেটাকে নিয়ে ডিটেলে কোনো আলোচনা করলাম না। শুধুমাত্র জাস্ট এক্সপ্রেশনটা মনে রাখবো। যদি আমরা পরম প্রতিসরাঙ্কের ক্ষেত্রে বলতে যাই, অর্থাৎ যদি ভি অফ এম এর ক্ষেত্রে, মিউ অফ এম এর ক্ষেত্রে বা মিউ অফ এন এর ক্ষেত্রে বলতে যাই, এই এক্সপ্রেশন তোমরা বুঝতেই পারছো। সেক্ষেত্রে তোমার তো এম মাধ্যমকে কোনো না কোনো জায়গাতে তোমার দ্বিতীয় মাধ্যম হিসেবে ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে প্রথম মাধ্যমটা হয়ে যাবে আমার শূন্য মাধ্যম। ব্যাপারটা এরকম হবে, এখানে থাকবে, উপরে থাকবে এয়ার, নিচে থাকবে হচ্ছে এম মিডিয়াম, এখানে আলোর বেগ সি, এখানে আলোর বেগ
ভি অফ এম, সেক্ষেত্রে তুমি মিউ অফ এম ক্যালকুলেট করতে পারবে। তাহলে ওপরে এসে যাবে সি বাই ভি অফ এম। মিউ সমান সি বাই ভি, এই এক্সপ্রেশনটা খুব বেশি বহুল প্রচলিত, যেমন এক্ষেত্রে আমি বলবো সি বাই ভি মানে ভি অফ এন। ভি বলতে ওই মাধ্যমে আলোর বেগ। এরপর আসি পরম প্রতিসরাঙ্কের সাথে আপেক্ষিক প্রতিসরাঙ্কের সম্পর্ক। আমি দুটো মাধ্যম নিয়ে নিচ্ছি, একটা হচ্ছে এম মাধ্যম, একটা হচ্ছে এন মাধ্যম। আগের মতনই এই মাধ্যমে আলোর বেগ হচ্ছে ভি এম এবং এই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক আমার মিউ অফ এম। এই মাধ্যমে আলোর বেগ হচ্ছে ভি অফ এন। এই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক মিউ অফ এন। তাহলে প্রথম মাধ্যম অর্থাৎ এই মাধ্যমের সাপেক্ষে এই মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্কের কথা যদি আমরা বলি, তাহলে সেটা আমরা বলবো মিউ অফ এন উইথ রেসপেক্ট টু এম। সেটা সমান অ্যাকচুয়ালি হয় এরকম মিউ অফ এন ডিভাইডেড বাই মিউ অফ এম। এই এক্সপ্রেশনটাই তোমাকে প্রমাণ করে দেখাতে হবে, এটা টু বি প্রুভড। তার জন্য তুমি এই এক্সপ্রেশনটা একটু সাহায্য নাও। কি জানো তুমি? মিউ অফ এন ডিভাইডেড বাই মিউ অফ এন উইথ রেসপেক্ট টু এম ইজ ইকুয়ালস টু ভি এম ডিভাইডেড বাই ভি এন। এটার প্রমাণ কিন্তু আমি আগেই বলেছি, এটার প্রমাণ কিন্তু তরঙ্গ ধর্ম দিয়ে দেওয়া যায়, কিন্তু এই প্রমাণটা এখানে একটা গুরুত্বপূর্ণ, তোমরা এটাকে ইউজ করে দেবে। এরপর এই যে দুটো এক্সপ্রেশন এখানে তোমরা লিখেছ, মিউ অফ এন ইজ ইকুয়ালস টু সি বাই ভি এন এবং মিউ অফ এম সি বাই ভি এম, এগুলোকে ব্যবহার করো। এখান থেকে ভি এন এর মানটা বের করে নাও, এটা হবে সি বাই মিউ অফ এন। এখান থেকে এটা করা যাবে ভি এম ইকুয়ালস টু সি বাই মিউ অফ এম। দ্যাট মিনস এই দুটো ভ্যালুকে যদি তুমি এখানে পুট করে দাও, তাহলে আসবে কি সি ডিভাইডেড বাই মিউ অফ এম সি ডিভাইডেড বাই মিউ অফ এন। ঠিক উল্টে দিলে এসে যাবে এটা এন ডিভাইডেড বাই মিউ অফ। সেটা জেনারেল একটা সাধারণ একটা ম্যাথামেটিক্স এখানে আছে, আর কিছু নেই। এই প্রমাণটা কিন্তু বারবার আসে। এখানে আরেকটা জিনিস একটু খেয়াল করতে হবে তোমাদেরকে, যে আলোকীয় ঘনত্বর সংজ্ঞা চাইলে তোমরা কোন বিষয়টাকে উল্লেখ করবে। আলোকীয় ঘনত্বের সংজ্ঞা কিন্তু বেশ কয়েক বছর দিচ্ছে, দেখা যাচ্ছে মাধ্যমিক এবং বিভিন্ন টেস্টে। আলোকীয় ঘনত্বটা অ্যাকচুয়ালি কিন্তু এই সাধারণ ঘনত্ব নয়। আলোকীয় ঘনত্ব ব্যাপার হচ্ছে যে যেটার উপর ভিত্তি করে আলো গতিবেগ কমিয়ে দেবে বা বাড়িয়ে দেবে। এখান থেকেই বুঝতে পারছো যে যদি এই জায়গাটার উপর একটু নজর দাও, মিউ সমান সি বাই ভি, তো ভি এর সাথে মিউ সম্পর্কটা কি? ব্যস্ত পাত। যদি মিউ বাড়ে তাহলে ভি কমে যাবে, তার মানে অ্যাজ ইফ সেটা ঘন মাধ্যম, তাই তো সেখানে ভিটা কমিয়ে নিচ্ছে। মিউ যদি কমে তাহলে ভি হচ্ছে বেড়ে যাবে, তার মানে সেটা লঘু মাধ্যম হয়ে গেল। মানে মিউই অ্যাকচুয়ালি তোমার আলোকীয় ঘনত্ব প্রকাশ করে। কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককেই তার আলোকীয় ঘনত্ব বলা যেতে পারে। আরেকটা ব্যাপার যেটা আমি আগে বলেছিলাম, যে কেন পরম প্রতিসরাঙ্কের মান সর্বদা এক অপেক্ষা বেশি হয়, কেন আপেক্ষিক প্রতিসরাঙ্কের মান এক অপেক্ষা বেশি, এক অপেক্ষা কম, যা খুশি হতে পারে। এই দুটো এক্সপ্রেশনের উপর একটু খেয়াল করো। যদি পরম প্রতিসরাঙ্কের কথা বলি, সেটা হচ্ছে সি বাই ভি, শূন্য মাধ্যম আলোর বেগ বাই কোনো মাধ্যমে আলোর বেগ। শূন্য মাধ্যম আলোর বেগ সবসময় বেশি থাকে, তাহলে উপরের মানটা সবসময় বেশি, নিচের মানটা সবসময় কম। শূন্য মাধ্যমে আলো সব থেকে বেশি গতিতে যায়। অপর কোনো মিডিয়ামে ঢোকা মানেই সেক্ষেত্রে সেটা তার কাছে ঘন মাধ্যম হয়ে যাবে শূন্য মাধ্যম অপেক্ষা। তার মানে আলোর বেগটা ড্রপ করে যাবে, কমে যাবে। তাহলে নিচেরটা একটা কম রাশি, উপরটা একটা বড় রাশি, তাহলে একটা বড় রাশিকে কম রাশিতে ভাগ করে সেটা সবসময় একের থেকে বেশি হবে। এরপর এটাতে চলে আসে মিউ অফ এন উইথ রেসপেক্ট টু এম, একটা আপেক্ষিক প্রতিসরাঙ্কের কথা বলছি। ভি এম বাই ভি এন, প্রথম মাধ্যম
তাতে আলোর বেগটা দ্বিতীয় মাধ্যম অপেক্ষা কম হবে না বেশি হবে সেটা কোনো প্রিফিক্সড ভ্যালু থাকতে পারে না। প্রথম মাধ্যমে আলোর বেগ বেশিও হতে পারে যদি সেটা লঘু মাধ্যম হয়, দ্বিতীয় মাধ্যম যদি ঘন হয় তাহলে এটা বেশি হবে, এটা কম হবে। আবার প্রথম যদি ঘন হয় তাহলে এটা কম হবে, এটা বেশি হবে। তার মানে আপেক্ষিকের মান কিন্তু একের বেশি কম যা খুশি আমার হতে পারে। কিছু কিছু জায়গাতে একটা প্রশ্ন মাঝে মধ্যে করা হয় যে আলোর প্রতিসরাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কি। আলোর প্রতিসরাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কিন্তু ক্লাস 10th লেভেলে প্রমাণ নেই, শুধুমাত্র জানার জন্যই জানা। প্রতিসরাঙ্কর বিষয়টা কিন্তু শুধুমাত্র আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করতে পারে না। প্রতিসরাঙ্ক যখন সংজ্ঞাটা এসেছে আমাদের এই স্নেলের সূত্রেতে, সেই জায়গাতে তিনটে জিনিসকে কিন্তু ফিক্সড করে প্রতিসরাঙ্কটাকে ফিক্সড বলা হয়েছিল। একটা হচ্ছে দুটো মাধ্যম এবং আলোর রঙের উপর তরঙ্গ দৈর্ঘ্য ডিপেন্ড করছে। মানে এটা পুরোপুরি আলোর বৈশিষ্ট্য ল্যামডা, বা এটাকে আমরা ল্যামডা বলে থাকি। এটা হচ্ছে আলোর বৈশিষ্ট্য। এটা কি? আলোর তরঙ্গ দৈর্ঘ্য। আমাকে সম্পর্কটা চাই কিসের উপর? প্রতিসরাঙ্কের সাথে এই তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কটা। এখন শুধুমাত্র তরঙ্গ দৈর্ঘ্যের উপর কিন্তু মিউ ডিপেন্ড করবে না, মিউ ডিপেন্ড করবে কিন্তু মাধ্যমের উপরও। তাই দুটো ধ্রুবক রাশি এখানে এসেছে, মিউ সমান a প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। এটা খুব পরিচিত একটা সম্পর্ক আলোর। এখানে ল্যামডা হচ্ছে যে রংটা ব্যবহার করা হচ্ছে আলোর তার তরঙ্গ দৈর্ঘ্য। এখানে একটা কথা বলে রাখি, রং অ্যাকচুয়ালি তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তনের ফলে পরিবর্তিত হয়। বিভিন্ন রং যখন আমরা চোখে দেখে থাকি বুঝতে হবে সেখানে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো কিন্তু সেই জায়গায় আপতিত হয়েছে। এখানে এ আর বি হচ্ছে দুটো ধ্রুবক রাশি, যেটা ডিপেন্ড করছে মাধ্যমের উপর, দুটো কনস্ট্যান্ট, যেটা হচ্ছে মাধ্যমের উপর ভিত্তি করে এই দুটো ধ্রুবকের মান কিন্তু আলাদা আলাদা হয়ে যেতে পারে। ওই যে বলা হয় না যে দুটো নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে এই এ আর বি ধ্রুবক অ্যাকচুয়ালি মাধ্যমের জন্য চেঞ্জ হয়ে যেতে পারে। আচ্ছা, এখানে আরো একটা বিষয়কে নিয়ে আমি আলোচনা করব, যেটা কিন্তু ক্লাস 10th লেভেলে খুব একটা বেশি জিজ্ঞাসা করা হয় না, যে ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে গেলে বা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে কেন আমার ওই অবিলম্বের কাছে চলে আসে বা অবিলম্বের দূরে চলে যায়। সেই জায়গাটাতে যাওয়ার আগে আমরা একটু স্নেলের সূত্রের সাধারণ রূপটা একটু জেনে নেব। স্নেলের সূত্র মানে ওই প্রতিসরণের সূত্রের যেটা দ্বিতীয় অংশ, সেটাকে আমরা স্নেলের সূত্র বলে থাকি। ওখানে যেটা বলা ছিল যে মিউ অফ 2 উইথ রেসপেক্ট টু 1, যদি আমার প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে প্রতিসরণ হয়ে থাকে, এটা যদি প্রথম মাধ্যম হয়, এটা যদি দ্বিতীয় মাধ্যম হয়, তাহলে প্রথম মাধ্যমে যে আপাতন কোণটা হচ্ছে সেটা যদি আমার আই হয়, এটা যদি আর হয়, তাহলে মিউ অফ 2 উইথ রেসপেক্ট টু 1 ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আই। আবার এই মাত্র আমরা এই মিউ অফ 2 উইথ রেসপেক্ট টু 1 মানে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক প্রথম মাধ্যমের সাপেক্ষে, সেটাকে আমরা পেলাম মিউ 2 বাই মিউ 1। দুটো সমীকরণকে যদি আমরা ব্যবহার করে দিই তাহলে কি পাবো? সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়ালস টু মিউ 2 বাই মিউ 1। কোনাকুনি গুণ করে দাও, মিউ 1 সাইন আই। মানে এই মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের সাথে এই মাধ্যমে যে কোণটা রয়েছে সেটা আপাতন কোণ না প্রতিসরণ কোণ, দ্যাটস নট ম্যাটার, তার সাইন ভ্যালু গুণফল ইজ ইকুয়ালস টু দ্বিতীয় মাধ্যমের যেটা পরম প্রতিসরাঙ্ক মিউ 2, তার সাথে ওখানে যে কোণটা রয়েছে তার সাইন ভ্যালু গুণফল সবসময় সমান থাকবে। এটা দুটো নয়, 3টে 4টে 5টা যদি মাধ্যম থাকে পরপর কিন্তু এটা কাজ করবে। স্নেলের সূত্রে সাধারণ রূপ মাঝে মধ্যে বিভিন্ন টেস্ট পেপারে দেখা যায়, তাই এটা জাস্ট বলে রাখলাম। এরপর প্রতিসরণের সব থেকে শেষ অংশে এসে গেছি। কেন আমরা ঘন থেকে লঘুতে প্রতিসরণের সময় দেখি প্রতিসরণ কোণটা বেড়ে গেছে, আবার
লঘু থেকে ঘনতে প্রতিসরণের ক্ষেত্রে আমরা কেন দেখি প্রতিসরণ কোণটা কমে গেছে। এক্ষেত্রে ছবিটা তোমরা যদি একটু বিভিন্ন বই থেকে যদি দেখে নাও, দেখবে এরকম হয় ছবিটা, লঘু থেকে ঘন থেকে যখন লঘুতে আসছে তখন এদিকে যাওয়ার কথা ছিল, না যে দূরে চলে যায়। মানে এটা যদি আপাতন কোণ হয়, এটা যদি প্রতিসরণ কোণ হয়, দেখতে পাচ্ছ প্রতিসরণ কোণটা বড়। আর এক্ষেত্রে ব্যাপারটা কীরকম হবে, ঘন লঘু থেকে ঘনতে আসে, তো এটা এই সোজা না এসে এটা অবিলম্বের কাজ ঘেঁষে চলে আসে। এটা যদি আপাতন কোণ হয়, এটা যদি প্রতিসরণ কোণ হয়, প্রতিসরণ কোণের মানটা কিন্তু কমে যায়। কেন এটা হয় আমরা এই সম্পর্কটাই আরেকবার ইউজ করবো। mu with respect to 1 is equals to mu2 by mu1। এখন mu2 হচ্ছে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, অর্থাৎ লঘু মাধ্যমটা। mu1 হচ্ছে প্রথম মাধ্যমে। এইমাত্র বললাম যে যেহেতু প্রতিসরাঙ্কটাই হচ্ছে তার আলোকীয় ঘনত্ব, তাহলে এটা যেহেতু ঘন, দ্যাট মিনস mu1 মাস্ট বি গ্রেটার দ্যান mu2। তাহলে এই ভগ্নাংশের লব ছোট সংখ্যা, হর হচ্ছে বড় সংখ্যা, তো এটা মাস্ট বি লেস দ্যান 1। এবারে এটা আবার স্নেলের সূত্র থেকে আমার হয়ে রয়েছে কি, সাইন আই বাই সাইন আর, এটা লেস দ্যান 1 হয়ে গেল। তার মানে সাইন আই ইজ লেস দ্যান সাইন আর। তো সাইনের যদি ধর্মটা দেখো, সাইনের ওই কোণের মানগুলো যদি দেখো, যদি সাইন আই কম হয় সাইন আর থেকে, অবশ্যই আইটা কম হবে। আর মানে আপাতন কোণের মানটা অপেক্ষা প্রতিসরণ কোণের মানটা কিন্তু অনেকটা ছোট হবে। এই কোণের মানটা থেকে এই কোণের মানটা ছোট হবে, মানে এই কোণের মানটা বেড়ে যাবে। এই কোণের মানটা বেড়ে যাবে মানে কি, অবিলম্ব থেকে দূরে চলে যাবে। এবারে আসি ঘন থেকে লঘুর ক্ষেত্রে। সেক্ষেত্রে এই একই ব্যাপার, mu2 উইথ রেসপেক্ট টু 1 ইকুয়ালস টু mu2 বাই mu1। এক্ষেত্রে প্রথম মাধ্যম সেটা হচ্ছে mu1, দ্বিতীয় মাধ্যম প্রতিসরাঙ্ক হচ্ছে mu2। এটা যেহেতু লঘু, মানে এটা লেস দ্যান mu2, মানে এইটা এমন একটা ভগ্নাংশ যার নিচেরটা ছোট, উপরটা বড়, এটা গ্রেটার দ্যান 1। কীভাবে এটাকে তুমি সাইন আই বাই সাইন আরে কনভার্ট করে দাও, এটা গ্রেটার দ্যান 1। সাইন আই ইজ গ্রেটার দ্যান সাইন আর, দ্যাট মিনস আই ইজ গ্রেটার দ্যান আর। তাহলে আপাতন কোনটা বড় প্রতিসরণ কোণ অপেক্ষা। এই প্রমাণটাও বেশ কয়েকটা টেস্ট পেপারের পেজে কিন্তু দেখতে পাওয়া গেছে, কেন ঘন থেকে লঘু বা লঘু থেকে ঘন ক্ষেত্রে এরকম হয়। তো প্রতিসরণ সংক্রান্ত আরও কিছু আলোচনা আছে। আপাতত এই ভিডিওতে এই পর্যন্তই করার থাকলো সিলেবাসটা কভার। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, ভিডিওটাকে পজ করে দু একবার দেখবে। যদি তারপরেও প্রবলেম হয় তো আমাকে কমেন্ট বক্সে জানিও।